বিয়ের বাড়ির অনুষ্ঠান শেষ করে দুই বান্ধবী বাড়ি ফেরার সময় জামাইয়ের ছোট ভাই আর কিছু বন্ধু মিলে সাগর পাড়ে ঘুরতে নিয়ে যায় এবং ঘুরতে ঘুরতে এক জঙ্গলের ভেতর ঢুকে দুই বান্ধবীকে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটি দেখলে অনেক অনেক ভালো লাগবে। বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলেন বন্ধুরা, মূল গল্পটি শুরু করি। বিয়েবাড়ির হইচই আমার সব সময় ভালো লাগত। আত্মীয় স্বজনের সব বিয়েতে মেহেদি রাতে আমি উপস্থিত ছিলাম। এমনকি আত্মীয় না হলেও নিকটবর্তী অনেকে তাদের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করে। নিমন্ত্রণ পেয়েছি অথচ আমি যাইনি এমন বিয়ের নাম বলা আমার পক্ষে দুঃসাধ্য। পরিবারের অন্য কেউ না গেলেও আমি হাজির। অবশ্য পরিবারের কেউ না করলেও আমার বায়নার শেষ পর্যন্ত হার মানতে বাধ্য। বিয়ের মেহেদি রাতে আমি পাকা শিল্পী না হলেও দু একটি গান গাইতাম। খুব ভালো নাচুনি না হলেও আমি নাচতাম। দর্শকরা আমার নাচ খুব পছন্দ করত। কেউ কেউ বলতো, স্বপ্না, এমন এক নাচ দেখালে মনে হচ্ছিল অনেক কিছু করার চেষ্টা করে বলেই থেমে যেত। আমি বুঝতাম পরের কথাগুলো কি হতে পারে, তবুও বলতাম, কি মনে হচ্ছিল। আবার কেউ কেউ শুধু প্রশংসা করেই ক্ষান্ত হতো। তাদেরই মন্তব্য আমার মনে দারুণ উৎসাহ যোগাত। মনে মনে অহংকার বোধ করতাম। মেয়ে হয়েছি সার্থক, রূপের আগুনে সবাইকে পুড়ে মারব। অনেকে যে আমার দুর্নাম রটাত তা না, আমি সেগুলোকে পাত্তা দিতাম না মোটেই। গার্জিয়ানদেরকে কেউ কিছু বললে তারা বলতো, আরে ছোট মানুষ, তাই করে আর কি, বয়স বাড়লে ঠিক হয়ে যাবে। সেদিন মুখের উপরে আমার এক আত্মীয় বলেই ফেলল। বিয়ে ক্লাসে পড়ে এখনও। ছোট মানুষ আছে নাকি মা? জবাবে বলল, বিয়ে না হওয়া পর্যন্ত সব মেয়েই ছোট মানুষই থাকে, তুমি এত টাংটাং করো না তো, বলে অভিযোগকারিণীকে একটা ধমক দিল। মহিলাটি চুপসে গিয়ে বলল, বাবা, আমার বলে কি লাভ, তোদের জিনিস তোরা সামলা, একদিন দেখবি এই স্বপ্না মেয়েটা কি হয়। আমার আত্মীয়র বিয়ে। আমরা মেয়ে পক্ষ হতে বরের বাড়ি যাব হলুদ নিয়ে। 2 জন পুরুষ আর 8 জন মহিলা একটা গাড়ি নিয়ে গেলাম বরের বাড়িতে। গায়ে হলুদের জন্য তারাও বেশ আয়োজন করেছে। শামিয়ানা, লাইটিং, স্টেজ এবং পর্যাপ্ত ফেরি ব্যবস্থা তো আছেই। আমাদেরকে বরের এক ছোট্ট ভাই রিসিভ করল। আতায়নাদির শেষে আমরা সবাই বরের গায়ে হলুদের উদ্বোধন করলাম। তারপর শুরু হলো গান আর নাচ। বরপক্ষের লোকজন শহর থেকে গান গাওয়ার জন্য কয়েকজন খুদে পেশাদার গায়ক এবং ডেন্সার ভাড়া করে এনেছে। তাদের গান আর নাচে সারা গ্রাম উত্তাল। মনে হচ্ছে বিয়া বাড়ি নয়, যেন একটা গ্রাম্য নাটকের আসর। আমার ওইখানে গান বা নাচার তেমন আগ্রহ ছিল না। আমার পক্ষের কয়েকজন আমাকে বলল, মানে বরের ছোট ভাই, সে বলল, বেআইন, আমি আপনার সঙ্গীদের নিকট শুনলাম আপনি ভালো গান এবং ভালো নাচেন, আজকে আমাদের একটু দেখাবেন প্লিজ। শেষ পর্যন্ত সবার অনুরোধে আমি গান গাইলাম এবং নাচলাম। অনুষ্ঠান শেষে আমাদের বিদায়ের সমাপনী। আপনি সবাই গোল হয়ে বসলাম। বরের ছোট ভাই এবং তার বন্ধু-বান্ধব অনেকে আমাদের ঘিরে বসল। বেআইয়ের এক বন্ধু বলে উঠল, হাই বেআইন, নাচটা দেখালেন অসাধারণ। এত লোকের সামনে তার এমন একটা কথায় আমি বিব্রত বোধ না করে বরং হাহা করে উর্ষিতে নিজের বিব্রত ভাবটাকে লুকিয়ে বললাম, আপনি তো বেশ রসিক মানুষ, নিজের মনের একান্ত বাসনা লজ্জা না করে বলে দিতে সরাসরি আমি এমন লোককে খুব পছন্দ করি। আমার কথায় সে ও অন্যান্য তালতু ভাইয়েরা বেশ উৎসাহ বোধ করল বরের ছোট ভাই। বলেই ফেল, শালি, আপনার নাচটা আমার বেশ দারুণ লেগেছে, তার সাথে গানের সুরটাও অসাধারণ ছিল। কি যে বলবো, আমার ভাষা নেই। আপনার নাচটা বেশ দারুণ, কিন্তু আমার গায়ের কাছে ঠেকতে পারবেন না। বেয়া সাহেবারা, বুঝলেন? আমার কথাই তাদের চেহারা দেখে বুঝলাম তাতে বেশ খাতা লেগেছে। পাশের একজন বলল, একজনকে তো আগামীকাল নিয়েই আসছি, আর পরশু থেকে তাকে কি করা হবে তা অবশ্য জানেন। আপনাকে কিন্তু আনব, ভয় করবেন না। আমি নরম স্বরে বললাম, আমাকে আনার এখানে কারও মুরদ নেই। সেদিনের আলোকচারিতা আর ঠাট্টা হাসির শেষে আমরা বিদায় নিলাম। আসার সময় বরের ছোট ভাই আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাল বৌভাতে আসার জন্য। আমিও আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের সমস্ত কথার কিছু যাতে মনে না করে সেই জন্য ক্ষমা চেয়ে নিলাম। তারাও ক্ষমা চেয়ে আমাদেরকে বিদায় জানাল। আমাদের সামাজিক নিয়ম অনুযায়ী বিয়ের পরের দিন বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে
কনে পক্ষ হতে নারী পুরুষ ৬০ বা ৭০ জন বা উভয় পক্ষের আলোচনা অনুযায়ী নির্ধারিত সংখ্যক মানুষ বরের বাড়িতে যায়। সে মতে পরের দিন আমরা অনেকে গেলাম। আমরা ১২টা নাগাদ সবাই পৌঁছলাম। ২টা নাগাদ আমাদের খাওয়া দাওয়া শেষ হল। আমরা যাবার সময় কনেকে নিয়ে যাব, তাই বিভিন্ন অনুষ্ঠান দিয়ে এখনও বাকি। যেতে যে সন্ধে হবে সে ব্যাপারে আমরা নিশ্চিত। বরের ছোট ভাই এসে বলল, শালি চলু, বাড়ির পশ্চিমে সাগর পাড়ে ঘুরে আসি। আপনাদের যেতে সন্ধে হবে, ততক্ষণে ঘোরাঘুরি করা যাবে। বললাম কত দূর? বলল ১/২ মাইল, বেশিক্ষণ লাগবে না। বললাম কে কে যাবে? বলল আপনার সাথে কাকে নিবেন নিয়ে নেন। আমরা ৪-৫ জন যাব। আপনাকে পাহারা দিতে তো ৪-৫ জন দরকার আছে। শুধুমাত্র আমার বোন শায়লাকে নিলাম। তারা ৪ জন, আমরা ২ জন হাঁটতে লাগলাম। বেশিক্ষণ নয়, মাত্র ১০ মিনিটে আমরা পৌঁছে গেলাম সাগর পাড়ে। হাঁটতে হাঁটতে চোরের গহীন বনে ঢুকে গেলাম কখন জানি না। ভয়ও তেমন লাগছে না, কারণ তারা ৪ জন, আমরা ২ জন। এখানে খারাপ কিছু ঘটার সম্ভাবনা বুঝতে পারলাম না। বনের ভিতর কিছুক্ষণ হাঁটার পর কিভাবে কি জানে আমরা ২ ভাগে ভাগ হয়ে গেলাম। বরের ভাই অন্য একজন এবং আমি এক ভাগ হয়ে একদিকে চলে গেলাম। শায়লা ও বাকি ২ জন অন্য ভাগে বিভক্ত হয়ে অন্যদিকে চলে গেল। কিছুদূর পর হাঁটার পর আমার শায়লার কথা মনে পড়ল। আমি তাদেরকে খুঁজতে লাগলাম। বরের ভাই বলল তারা হারাবে না, চলুন আমরা হাঁটতে থাকি। আমি তেমন কিছু ভাবলাম না, হাঁটতে থাকলাম। এত সুন্দর নামটা আপনার কে দিয়েছে সেটাই বলছিলাম। কেউ না কেউ রেখেছে মা বাবা। আলাপে আলাপে আমরা হাঁটছি। কিছু দূর এগিয়ে যাবার পর বেয়াই গে, বন্ধু বলল, রশিদ, আমার খুব হিসুর বেগ পেয়েছে। দাদা, হিচু করে নেই। কিরে বিমল, আমারও তো খুব হিসুর বেগ পেয়েছে। তাহলে আমিও করে নেই বলে আমার মাত্র ২ হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিচু করতে লাগল। আমি লজ্জায় সরে যেতে চাইলাম, কিন্তু তারা ২ জন আমার দিকে ফিরে বলল, আরে কোথায় যান? দূরে যাবেন না, শেয়ালে ধরবে। আমিও ভয় পেয়ে গেলাম। দাঁড়িয়ে তাদের ২ জনকে স্পষ্ট দেখলাম। আমার গা ঘিনঘিন করছে। বললাম, চলেন যাই, শায়লাদেরকে ডেকে আনি সবাই। চলে গেলে আবার বিপদ হবে তাদের। হিসু শেষ হলে রশিদ দাঁড়িয়ে রইল। বিমল নামের লোকটি আমার কাছে বল, চল আমরা সামনে যাই। বললাম, আর সামনে যাব না, বাড়ি চলে যাব। বিমল বলে, বাড়িতে তো যাব, এখানে তোমাকে নিয়ে সংসার পাতব নাকি? ফালতু কথা বলেন। আমি সাধারণত খুব সুন্দরী মেয়ে হলেও আজ কেন যেন মোটেও ভালো লাগছিল না। সর্বশক্তি দিয়ে একটা প্রচণ্ড ঝাটকা মেরে দৌড় দিলাম, কিন্তু কোন দিকে যাব বুঝতে পারলাম না শায়লাদের। অবস্থান কল্পনা করে সেদিকে দৌড়াতে লাগলাম, আর শায়লা শায়লা করে চিৎকার করতে লাগলাম। তারাও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগল। আনুমানিক ৩ থেকে ৪ মিনিট দৌড়ানোর পর দূর থেকে শায়লাদের দেখতে পেলাম, আর মনে আরেকটিকু সাহস নিয়ে দৌড়ের বেগ বাড়িয়ে শায়লার কাছেও পৌঁছে গেলাম। যা দেখলাম তাতে আমি চমকে গেলাম, আর শায়লা শব্দ করে দিচ্ছে মুই যাচ্ছে। আমার উপস্থিতি তাদের কেউ লক্ষ্য করেনি। কি আশ্চর্য! ইতিমধ্যে রশিদ ও বিমল ওখানে গিয়ে পৌঁছল। তারা আমাকে প্রায় ২০-২৫ ফুট দূরে টেনে নিয়ে গেল। একটা ৫-৬ ফুট লম্বা কাণ্ড বিশিষ্ট বিরাট গাছের সাথে বেঁধে রশিদ আমার সাথে শুরু করল। গায়ে হলুদের দিন আমি তাদেরকে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম তাতে আমি হেরে যাচ্ছি, তাই খুব খারাপ লাগছিল। কিন্তু অদ্ভুত, কাজে আমার কখনো খারাপ লাগে না, আর আমি নতুন নই, তাই সবকিছু মেনে নিয়ে তাদেরকে উপভোগ করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিলাম। জাহিদের সাথে বিমল থেমে নেই। বিমল শুরু করল, বন্ধুরা, বুঝতেই তো পারছেন এখানে অনেক কিছুই হয়েছে। তারপর বন্ধুরা, অনেক বেলা হয়ে গিয়েছে। বাড়ি ফেরার সময় সারা পথে শুধু ভাবলাম, লাখ টাকার বাগান খেলু ২ টাকার ছাগলে। ভিডিওটির থেকে সচেতনমূলক অনেক কিছু শেখা যায়, যেমন যদি কোথাও যান সচেতনভাবে চিন্তাভাবনা করে যাওয়া উচিত। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।